টিভি9 বাংলায় সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি লিমা এবং আমার সঙ্গে রয়েছে তমালিকা। দেশ বিদেশ বাংলার A to Z সব খবর আমরা দেখে নেব। এখন শুরু করছি 4:40। পুরনো বিবাদের জের দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি। রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কাকপাসডাঙ্গা। মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে ভিন দেশে ব্যবসা করতে দুই পক্ষ সেখানকার রোজগার নিয়েই মূলত ঝামেলা। টাকা পয়সার ভাগ ঘিরে ঝামেলা বাড়তে বাড়তেই এই অবস্থা বলে অভিযোগ। ঘটনায় আহতরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অভিযোগের তীর জব্বারুল গোষ্ঠীর বিরুদ্ধে। পুরনো ঝামেলায় এদিন মারাত্মক চেহারা নেয়। দুপক্ষের হাতাহাতি তো হয়ই, রীতিমতো রাস্তায় ফেলে বাঁশ পেটা করতে দেখা গিয়েছে। জামশেদপুরে টাটা ইস্পাত কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। বিস্ফোরণের পর কারখানার কোক প্ল্যান্টে ভয়ঙ্কর আগুন ধরে যায়। হুড়োহুড়ি পড়ে যায় কারখানা চত্বরে। আগুনে ঝলসে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কারখানার কাছাকাছি অবস্থিত টাটা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন তারা। তারপরই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। টাটা স্টিলের তরফে বিবৃতি জারি করে পরে জানানো হয় যে কোক প্ল্যান্টের গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ হয়। আরামবাগের গড়বাড়ি এলাকায় ভয়ঙ্কর কাণ্ড। বিদ্যুতের খুঁটি উঠে ঝাঁপ, যুবকের রাস্তার ওপরে পড়ে গুরুতর জখম। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সবার অলক্ষ্যে কখন যে তিনি বিদ্যুতের খুঁটিতে চড়ে বসেন কেউ টের পাননি। তাকে নামানোর আপ্রাণ চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় আরামবাগ থানা এবং দমকল কেন্দ্রে। তড়িঘড়ি ছুটে আসেন পুলিশ এবং দমকল কর্মীরা। কিন্তু হঠাৎ অজ্ঞাত পরিচয় ওই যুবক সকলের সামনে ওপর থেকে পাকা রাস্তার ওপর সজোরে ঝাঁপ দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কখনো কান্নার রোল অর্জুন চৌরাসিয়ার বাড়িতে। কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের কেউ। এটি আত্মহত্যা হতেই পারে না দাবি তাঁদের। তরতাজা একটি প্রাণ এভাবে চলে গেল, শোকে ডুবে পরিবার। এদিকে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার বাড়ি ও সংলগ্ন এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় বসানো হয়েছে একাধিক সিসিটিভি। তা সত্ত্বেও আতঙ্কে রয়েছে অর্জুনের পরিবার। তাদের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। সিবিআই তদন্ত হতে পারে, কিন্তু কি হবে যে গেছে সে আর ফিরে আসবে না। চোখের জলে ঝরছে ক্ষোভের আগুন। হাইকোর্টে করা নির্দেশে জের বেনজির নিরাপত্তার মধ্যে আজ আরজিকর থেকে গ্রিন করিডোর করে কমান্ড হাসপাতালে এনে বিজেপি যুবনেতার ময়নাতদন্ত করা হয়। এইমসের ডাক্তারদের উপস্থিতিতে টানা 3 ঘন্টা ধরে চলে পোস্টমর্টম। ম্যাজিস্ট্রেটের নজরদারিতে ভিডিওগ্রাফি হয়েছে। যদিও এদিন ময়নাতদন্ত পর্বের শুরুতেই এক প্রস্ত গোলমাল বাঁধে। আইডি কার্ড ছাড়াই সকালে কমান্ড হাসপাতালে পৌঁছন আরজিকরের ডোম। গুরুত্বপূর্ণ নথিসহ দীর্ঘক্ষণ গেটেই আটক তিনি এবং রক্ষীদের সঙ্গে তর্ক বিতর্ক চলে। তারপর হঠাৎ বেপাত্তা হয়ে যান তিনি। ঘণ্টা দেড়েক পর খোঁজ পেয়ে পুলিশ নিয়ে আসার পরে শেষমেশ শুরু হয় ময়নাতদন্ত। অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর তদন্তে ব্যবহার করা হচ্ছে 3D টেকনোলজি। যে রেল আবাসন থেকে মৃতদেহ উদ্ধার হয় সেখানে আজ যান লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। সেখানেই বসানো হয় এই বিশেষ ক্যামেরা। ট্রাইপডের ওপর যন্ত্রটি বসিয়ে রাখা হয়েছে। দুর্ঘটনাস্থলের অতি ক্ষুদ্র বস্তুর ছবিও তোলা হয়। 3D লেজার স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার করে অপরাধের শিকারে পৌঁছতে তৎপর তদন্তকারীরা। 3D স্ক্যানারটি 360 ডিগ্রি ঘুরে প্রতি সেকেন্ডে 10 থেকে 1 লক্ষ পর্যন্ত ছবি তুলতে পারে। পরে সেই ইমেজ থেকে 3D গ্রাফিক্স, ভিডিও, ক্রাইম সিনের একটি 3D মডেল তৈরি করা হয়। ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দামোদরের জলে তর্পণ জেলা বিজেপির। পদ্ম শিবিরের বক্তব্য, ভোট পরবর্তী হিংসায় রাজ্য জুড়ে প্রাণ হারিয়েছে বহু বিজেপি কর্মী। দুর্গাপুরে মৃত্যু হয়েছে 2 জনের। কাকসায় গুলি করে মারা হয় সন্দীপ ঘোষকে। এক বিজেপি বুথ সভাপতির বাবাকেও পিটিয়ে খুন করে তৃণমূল, এমনটাই অভিযোগ বিজেপির। এদিন নিহত সব বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনা করে দামোদরের নদে বীরভানপুরে বিসর্জন ঘাটে তর্পণ কর্মসূচি দেওয়া হয়। বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যু আজ বাঁকুড়াতেও। 60 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ বিজেপির। বাঁকুড়ার কেরানি বাঁধ এলাকায় তীব্র উত্তেজনা। বিক্ষোভকারীদের দাবি, অর্জুন চৌরাসিয়াকে খুন করা হয়েছে। এই ঘটনায় অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি না হলে আগামী দিনে আন্দোলন জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কাশীপুরে দলের যুবনেতা অর্জুন চৌরাসিয়াকে খুনের অভিযোগে জলপাইগুড়িতে বিজেপির প্রতিবাদ মিছিল। জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে বেরিয়ে মিছিলটি গোটা শহর পরিক্রমা করে। সন্ত্রাসের শিকার অর্জুন, তার খুনিদের অবিলম্বে ধরে কঠোর শাস্তি দেওয়া হোক দাবি বিক্ষোভকারী যুব মোর্চার সদস্যদের। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি। দ্রুত বিচার না হলে আরও বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি জেলা বিজেপি নেতৃত্বে।
অমিত শাহকে আপ্যায়নের পর দিনই ফিরহাদ হাকিমের সঙ্গে এক মঞ্চে সৌরভ গাঙ্গুলি। অনুষ্ঠানে মহারাজের মন্তব্য, দিদি তার কাছের মানুষ। গতকালই বেহালায় সৌরভের বাড়িতে গিয়ে ডিনার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা যান। আজ সেই সৌরভকেই দেখা গেল রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পাশে। একে অবশ্য ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহলের একাংশ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি তিনি আমার কাছের মানুষ। সৌরভের বাড়িতে অমিত শাহ ডিনার নিয়ে এবার তাকে খোঁচা তৃণমূল বিধায়কের। সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট বলা করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। আলালের ঘরে দুলাল বলে কটাক্ষ। সৌরভকে নিয়ে উন্মাদনা বা আবেগ তার কোনো দিনই ছিল না, এমনটাই লিখেছেন তিনি। সেই সঙ্গে এও লেখেন, ব্যাট দিয়ে ভালো বল ঠুকতে পারে সৌরভ, তা নিয়ে আর যাই হোক দেশ জাতি মানুষের কোনো হিতমঙ্গল হয় না। মাত্র সে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারে। কিন্তু তৃণমূল বিধায়কের এই পোস্ট ঘিরে শুরু হয়েছে শোরগোল। দাদার রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা বহুদিনের। কাল ও আজ মিলিয়ে বিজেপি তৃণমূল দুই শিবিরের সঙ্গেই তার যোগ যা বাড়িয়ে দিয়েছে। এবার উস্কে দিলেন খোদ ডোনা গাঙ্গুলি। রাজনীতিতে এলে ভালোই কাজ করবে সৌরভ, বললেন ডোনা। জল্পনা করাই তো মানুষের কাজ, তাই না? যদি কোনো খবর থাকে আর যদি সত্যি কিছু হয় তাহলে তো সবাই জানতেই পারবে, তাই না? আপনার কি মনে হয় ওনার কি রাজনীতিতে আসা উচিত? সম্ভাবনা আছে কি? আপনার কি মনে হয়? আমি জানি না, যদি আসে মানুষের জন্য ভালো কাজ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী 20 অগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। কয়লা পাচার কাণ্ডে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বারবার নোটিশ পাঠানোর পরেও হাজিরা না দেওয়ায় এই পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর। গত 21 এবং 22 মার্চ অভিষেক এবং রুজিরাকে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য সমন ধারণা করা হয়েছিল এবং এর আগেও আমরা দেখেছি মার্চের শুরুতে দিল্লিতে অভিষেককে প্রায় 8 ঘন্টা জেরা করেছিল ইডি। তবে আদালতে তাদের বক্তব্য, বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না রুজিরা। বনগাঁর গোপালনগর চৌবেরিয়াতে পার্টি অফিসে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি, ব্যাপক উত্তেজনা এলাকায়। আহত দুপক্ষের 5 জন, এর মধ্যে 2 জনের আঘাত গুরুতর। পঞ্চায়েত ভোটে প্রার্থীকে হবে তা নিয়ে এখন থেকেই গন্ডগোল চরমে বলে অভিযোগ। তা নিয়েই এদিনও ঝামেলা শুরু হয়। দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পার্টি অফিসের মধ্যেই অশান্তি চরমে পৌঁছয়। আর এই ঘটনায় জখম হয়েছে পঞ্চায়েত সদস্যের ছেলে সহ বেশ কয়েকজন। একে অপরের দিকে অভিযোগের আঙুল দুপক্ষেরই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঝালদা শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা, এই নিয়ে বিতর্ক চরমে জেলায়। তৃণমূল নেতৃত্বের দাবি, বাড়ি ভাড়ার মেয়াদ শেষ, মালিক বাড়িটি ভেঙে নতুন বাড়ি তৈরি করবেন বলে আগেই বলে রেখেছিলেন। সেই কারণে তা ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তাই ঝালদা শহরের দলীয় কার্যালয় বন্ধ। যদিও বিরোধীদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই অবস্থা। যে দল রাজ্য, জেলা তথা ঝালদা পুরসভায় ক্ষমতায়, তাদের পার্টি অফিস খুলতে বাড়ি জোটাতে পারল না, খোঁচা বিজেপি। জব কার্ড থাকা সত্ত্বেও মিলছে না 100 দিনের কাজ। এই অভিযোগে পোস্টার মেরে প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের। এমনই ছবি দেখা গেল বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের রামচন্দ্রপুর উদয়গ্রাম পঞ্চায়েতে। এখানে রাস্তা তৈরি 100 দিনের কাজে শুধুমাত্র বেছে বেছে তৃণমূল সমর্থকদেরই কাজ দেওয়ার অভিযোগে সরব বামেরা। রাজনীতির রং দেখে কাজ দেওয়া হচ্ছে তাদের দাবি। সিপিএমের দাবি, বিজেপি ও কংগ্রেস সমর্থকরাও এই 100 দিনের কাজ থেকে বঞ্চিত হয়েছেন। যদিও তৃণমূল এই দাবি উড়িয়ে দিয়েছে। বিরোধীদের বিরুদ্ধে মিথ্যে কুৎসা রটানোর অভিযোগ। সাগরীয় অশনি সংকেত, আন্দামান সাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আজই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। কাল বিকেলের মধ্যে ঘূর্ণিঝড় অশনির সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে, তেমনই সতর্ক বার্তা মৌসুম ভবনের। মঙ্গলবার অন্ধ্র উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছবে অশনি, তবে কোথায় আছড়ে পড়বে তা এখনও স্পষ্ট নয়। অশনির প্রভাবে ঘন্টায় 90 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, ফলে নিশ্চিন্ত থাকার জো নেই বাংলার। আমপান, ইয়াসের দুঃসহ অভিজ্ঞতার কথা মাথায় রেখে শুরু হয়েছে প্রস্তুতি। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা থেকে আগে ভাগেই সতর্ক রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সুন্দরবন লাগোয়া অঞ্চল এবং উত্তর 24 পরগনা সহ বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে সাইক্লোন সেন্টারগুলিতে তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা যাতে থাকে সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে জেলা শাসকদের। প্রতিটি জেলা যাতে সমন্বয় রাখতে কন্ট্রোল রুম খোলে সেই নির্দেশও দিয়েছেন মুখ্য সচিব। জল জমার সঙ্গে সঙ্গে যাতে তা বের করে দেওয়া যায় তা সব জেলাকেই দেখতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়টির দিকে বিশেষ নজর রাখতে নির্দেশ। একই ঘূর্ণিঝড়ের অশনি সংকেত, তার আগে ডেবরার কাঁসাইয়ে হরপা বান
ভাঙলো নদীর ওপরে তৈরি অস্থায়ী রাস্তা, পারাপার বন্ধ হয়ে যাওয়ায় মহাবিপদে মানুষজন। দুদিন আগেই মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হয়েছে, সেই জল আজ ডেবরার কাঁসাই নদীতে এসে পড়েছে। জলের স্রোত হু হু করে বইছে, তার মধ্যে এই দুরবস্থা। খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। দ্রুত মেরামতির আশ্বাস। ইয়াস আম্পানের স্মৃতি উস্কে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, কিন্তু এই অবস্থাতেও নরবরে বাঁধের পারে আতঙ্কের রাত কাটাচ্ছেন সুন্দরবনের বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। বিপদের আশঙ্কায় ঘুম ছুটেছে। নদীর পারে যে মাটির কাঁচা বাঁধগুলি রয়েছে সেগুলির অবস্থা শোচনীয়। গত বছর ইয়াস ও তারপর ভরা কোটালের জেরে ভেঙে গিয়েছিল অনেক বাঁধ। গ্রামবাসীদের অভিযোগ, ঝড়ের আগে কিছু বাঁশ ও মাটি দিয়ে পাইলিং এর কাজ করা হলেও সেসব কোনো কাজে আসে না। প্রবল জলোচ্ছ্বাস ঠেকানোর ক্ষমতাই নেই বাঁধগুলির। প্রশাসনের অবশ্য আশ্বাস, বাঁধের কাজ পুরোদমে চলছে। আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, আতঙ্কে ক্যানিং 1 নম্বর ব্লকের দক্ষিণ রোদাখালী গ্রাম। মাতলা নদীর তীরে অবস্থিত এই গ্রামের মানুষকে বরাবর ভুগতে হয়েছে ঝড়ের তাণ্ডবে। আইলা, বুলবুল, আম্পান, ইয়াসের মতো ঘূর্ণিঝড় বয়ে গিয়েছিল, তছনছ হয়ে যায় গ্রাম। এবারও অশনির সংকেত তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গতবার নদীর বাঁধ দুর্বল থাকায় বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়, ব্যাপক ক্ষতি হয় গ্রাম জুড়ে। সেই ধাক্কা আজও কাটিয়ে উঠতে পারেনি তারা। তার ওপর সামনে নতুন বিপদ। সাধারণ মানুষের দাবি, মাটির ভঙ্গুর নদী বাঁধ দ্রুত কনক্রিটের করা হোক। ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্ক দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করার জন্য মাইকিং শুরু করা হয়েছে। নামখানা, সাগর, কাকদ্বীপ ও পাথর প্রতিমা ব্লকে বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক। মৌসুমী সুন্দরবন অন্যতম ঝঞ্ঝা কবলিত দ্বীপ, সেখানেও বিশেষ সতর্কতা। এছাড়া ঘোড়ামারা দ্বীপের বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি আগেভাগে সাগর দ্বীপে উঠে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বুলবুল, আম্পান ও ইয়াস থেকে শিক্ষা নিয়ে এবার বিপর্যয় মোকাবিলায় প্রতিটি বুথ স্তরে কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুকনো খাবার, পানীয় জল মজুত করা থাকবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের জের 2 বছরের ছেলের সামনে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। তীব্র চাঞ্চল্য নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গা বাজারপাড়ায়। বছর 6 আগে আলকা দাসের বিয়ে হয়েছিল সঞ্জিত দাসের সঙ্গে। অভিযোগ, দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকতো। বেশ কয়েকবার গ্রাম পঞ্চায়েতেও নালিশ যায়। স্বামীর অভিযোগ, বেশিরভাগ সময় তার স্ত্রী মোবাইলে কথা বলায় ব্যস্ত থাকতেন। তাতেই সন্দেহ দানা বাঁধে স্বামীর মনে। এবারও অশান্তি চরমে পৌঁছলে স্ত্রীকে এলোপাথারি কোপাতে থাকে সঞ্জিত। ইতিমধ্যে গ্রেপ্তার অভিযুক্ত। নিউ দীঘায় রহস্য মৃত্যু। ব্যারাকপুরের যুবকের অভিযোগ, হোটেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বছর 22-এর আব্দুল আলিমের। গতকালই 13 জনের দলের সঙ্গে দীঘায় বেড়াতে যান আব্দুল। নিউ দীঘার একটি হোটেলে উঠেছিলেন তারা। মৃতের বন্ধুদের দাবি, রাতে খাওয়া দাওয়ার পর তারা সবাই যে যার ঘরে ঘুমোতে চলে যান। কি করে আব্দুল পড়ে গেল তারা কেউই জানেন না বলে জানিয়েছেন। আলিপুরদুয়ারে ভয়াবহ দুর্ঘটনা, আহত কমপক্ষে 30 জন শ্রমিক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারা। এঁথেলবাড়ি 48 নম্বর এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, দুটি ছোট ভ্যান গাড়িতে 40 জন শ্রমিক তুলসীপাড়া থেকে কাজের উদ্দেশ্যে গয়ের কাটা যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি বড় গাড়ি তাদের ধাক্কা মারে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। স্থানীয়রাই উদ্ধার করেন তাদের। জখমদের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইক ও স্কুটির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হলো 2 জনের, আহত 4 জন। মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার খোশবাগে। আহতদের মধ্যে 3 জনের আঘাত গুরুতর। পুলিশ সূত্রে খবর, স্কুটি করে 3 আরোহী ইন্দাস থেকে রসুলপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি বাইক সজোরে এসে ধাক্কা মারে। এতটাই বেপরোয়া বেগেছিল গাড়ি দুটি যে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। দিন কয়েক আগে ইন্দাসি দুর্ঘটনার বলি হয়েছিলেন 2 যুবক। মেছঘেরি লুঠের ছক বানচাল করল পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে 2। বসিরহাটের হারোয়া থানার নজরুল নগর এলাকার উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কিছু দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান। হাতে নাতে গ্রেফতার কিরণ মোল্লা ও আনোয়ার হোসেন। উদ্ধার হয়েছে গুলিসহ 1 নলা বন্দুক, ভোজালি, রামদা সহ একাধিক অস্ত্র। অন্যদিকে বাদুলিয়া থানা এলাকা থেকেও এক কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। মামলার অর্ডার কপি না পেয়ে বিচারককে মারতে ইট হাতে আদালত চত্বরে যুবক। তুলকালাম কাণ্ড ঘাটাল মহকুমা আদালত চত্বরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ হঠাৎ করে দেখা যায় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের প্রধান গেটের সামনেই মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে এক যুবক। হাতে রয়েছে একটি বড় ইট। প্রশ্ন করতেই জানা যায় অতিরিক্ত দায়রা আদালতের বিচারককে মারবেন বলে অপেক্ষা করছেন তিনি। সঙ্গে সঙ্গে ফোন যায় ঘাটাল থানায়। পুলিশ এসে প্রিয়রঞ্জন বসু নামে ব্যক্তিকে গ্রেপ্তার করে।
প্রতিবেশীকে ভয় দেখাতে মাওবাদীদের নামে পোস্টার, এমনই কাণ্ড ঘটেছে হুগলির রিষড়ায়। পোস্টার সাঁটানোর অভিযোগে গ্রেফতার একজন। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদের জেরে তাকে ভয় দেখাতে তিনি মাওবাদী পোস্টার লাগান বলে পুলিশের দাবি। রিষড়ার দাসপাড়ায় ওই প্রতিবেশীর ঘরের সামনে থেকে গত 19 এপ্রিল ও 4 মে লাল কালিতে মাওবাদী লেখা 2টি পোস্টার বাজেয়াপ্ত করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাজেন আইচ নামে ওই এলাকারই এক বাসিন্দা পোস্টারগুলি লাগিয়েছিল। মায়ের সঙ্গে খুদেদের খুনসুটি। এই ছুটে পালিয়ে বেড়াচ্ছে খুদেরা, তো তারপরের মুহূর্তেই মায়ের গায়ে ছুড়ে লুটোপুটি। বেঙ্গল সাফারিতে শিলা এবং তার জুনিয়রদের কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ্যে। সাফারি পার্ক সূত্রে খবর, গত 10ই মার্চ 5 সন্তানের জন্ম দেয় শিলা, বাবা ভিভান। বাঘ্র শাবকরা সবাই বেশ মজাতেই রয়েছেন, সেটা ভিডিওতেই স্পষ্ট। মা এবং তার 5 শাবক সকলেই সুস্থ। এই সাফারিতে ছোট অতিথিদের সংখ্যা আরও বাড়ছে, এতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী সাফারি কর্তৃপক্ষ। আপাতত কড়া নজরদারিতে রয়েছে এরা প্রত্যেকেই। আরও দামি রান্নার গ্যাস, এক ধাক্কায় দাম আরও বাড়ল 50 টাকা। এর জেরে রান্নার গ্যাসের দাম হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে কলকাতায়। একটি 14.2 কেজি সিলিন্ডার কিনতে হলে গুনতে হবে কম করে 1027 টাকা। শাকসবজি থেকে অন্যান্য প্রয়োজনীয় জিনিসের বেলাগা মূল্য বৃদ্ধি এমনিতেই ঘুম কেড়েছে সাধারণ মানুষের। রান্নার গ্যাসের দামও দফায় দফায় বেড়েই চলেছে। না বিশ্বাস উঠছে আম জনতার। হোটেল রেস্তোরাঁয় ব্যবহারে বাণিজ্যিক সিলিন্ডারের দাম অবশ্য সামান্য কমেছে। 9 টাকা 50 পয়সা কমে তা এখন হলো 2445 টাকা। বেড়েই চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় 3000-এর বেশি রইল দেশের কোভিড সংক্রমণের সংখ্যা। উদ্বেগ বাড়িয়ে তা এবার পেরিয়ে গিয়েছে 3500-এর গণ্ডি। নতুন করে একদিনে সংক্রমিত 3545 জন। তবে সামান্য হলেও স্বস্তির খবর, কমেছে পজিটিভিটি রেট। গত 24 ঘন্টায় পজিটিভিটি রেট নেমে দাঁড়িয়েছে 1.07%। তবে দিল্লির অবস্থা শোচনীয়, সেখানে সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে, চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। জম্মু কাশ্মীরের সেনা জঙ্গি গুলির লড়াই। অনন্তনাগ জেলার পহেলগাঁওতে খতম হয়েছে হিজবুল শীর্ষ কমান্ডার সহ 3 জঙ্গি। সেনা সূত্রে খবর, আশরাফ মালভি নামে ওই হিজবুল কমান্ডার দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় শীর্ষ 10-এ রয়েছে এবং পুলিশের কাছে খবর ছিল যে পহেলগাঁওতে ওই এলাকায় গা ঢাকা দিয়েছে কয়েকজন জঙ্গি। তার ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ ও সেনার উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাবে জঙ্গিদের নিকেশ করে সেনা। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। বেসরকারিভাবে হজযাত্রার পরিষেবা নিতে গেলে দিতে হবে কর। সুপ্রিম কোর্টে কথা জানিয়েছে কেন্দ্র। কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিষেবা দানের ক্ষেত্রে যে জিএসটি ছাড়ের সুবিধা পাওয়া যায় তা বেসরকারি হজ আয়োজকদের পাওয়া উচিত নয়, কারণ বেসরকারি হজ আয়োজকরা নিজেরা কোনো ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে না। সুপ্রিম কোর্টে সাফ জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল। এই যুক্তিকেই কর চাপানোর আবেদন। শ্রীলঙ্কায় সংকট বেড়েই চলেছে। ফের জরুরি অবস্থা ঘোষণা করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ওই অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের দিনেই এই সিদ্ধান্ত শ্রীলঙ্কার সরকারের। 1 এপ্রিলের পর আবারও দ্বীপরাষ্ট্রে দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি। দেশের চরম অর্থনৈতিক সংকটের পিছনে রাজাপাকসে সরকারকে কাঠগড়ায় তুলে বিক্ষোভ জারি। তার পদত্যাগের দাবিতে উত্তাল শ্রীলঙ্কা। দেশ জুড়ে চলছে ধর্মঘট। বিক্ষোভ দেখাতে পড়ুয়ারা পার্লামেন্টে ঢোকার চেষ্টাও করেন। কাঁদানে গ্যাস ও জলকামান ছুঁড়ে তাদের নিরস্ত করে শ্রীলঙ্কার পুলিশ। টুইটারের সিইও পদ খোয়ানোর পথে বর্তমান সিইও পরাগ আগরওয়াল। এর কারণ খোদ টুইটারের মালিক এলন মাস্ক। সূত্রের খবর, টুইটারের অন্তর্বর্তী সিইও হতে পারেন মাস্ক নিজে। আইআইটি বম্বে প্রাক্তনী পরাগ গত বছর নভেম্বরে প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির কাছ থেকে সিইও পদের দায়িত্ব পান। তার আগে সংস্থার চিফ টেকনোলজি অফিসার ছিলেন প্রবাসী ভারতীয় পরাগ আগরওয়াল। টুইটারের অন্যতম প্রধান বিনিয়োগকারী সৌদি যুবরাজ ইতিমধ্যে টুইট করে মাস্কের পক্ষে ভোট দিয়েছেন। তিনি লেখেন, মাস্ক টুইটারের নেতৃত্বে দেওয়ার জন্য সেরা হবেন। সব মিলিয়ে পরাগের ভবিষ্যৎ অন্ধকারে। টানা 5 ম্যাচ হারের পর রাজস্থানকে হারিয়ে জয় ফিরছে কলকাতা নাইট রাইডার্স। শেষদের কাছে সব ম্যাচে এখন ডু অর ডাই। লখনৌকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকতে মরিয়া কেকেআর। অন্যদিকে এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছেন রাহুলরা। পুনেতে নাইট রাইডার্সকে হারিয়ে প্লে অফের রাস্তা প্রশস্ত করার লক্ষ্য লখনৌ সুপার জায়ান্টসের। ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন। প্রয়াত বাচিক শিল্পী পার্থ ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে অসুস্থতার কারণে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ এই বাচিক শিল্পীকে। গলায় অস্ত্রোপচারও হয়, তারপর তিনি সুস্থই ছিলেন।
আজ হঠাৎ করেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার, নিয়ে যাওয়া হয় আইসিইউতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার মৃত্যুতেই একটি যুগের অবসান হলো। গত বছর অগস্টে মৃত্যু হয়েছিল তার স্ত্রী বাচিক শিল্পী গৌরী ঘোষের। এবার চলে গেলেন পার্থ ঘোষও। গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।